মানুষ বিয়ে করে আনে ঘরে বউ, আর আমি আছি এক আখিরি কসব কাত্তাননি। নাঝা ভ্রু কুচকাই, ভেবেছিল তৌসির ওকে হয়তো মারবে, কিন্তু না, তৌসির তেমন কিছু করলো না। কিন্তু কেন করলো না? হয়তো কোনো কারণ আছে, নয়তো ছাড় দেওয়ার মানুষ আর মায়া করার মানুষ তো তৌসির নয়। নাঝা হাতের গ্লাসটা খাট পাশের ওপর রাখতে রাখতে বলে, বিছানার জাজিম ছাদে মেলে দিয়েন চা খেয়ে এসে। তৌসির ওর কথায় ওর মুখপানে তীক্ষ্ণ চোখে চাই। কত বড় সাহস এই শয়তানি ভিজালো নিজের ঝাল ছাড়তে, আর এখন ওকে অর্ডার করছে নিয়ে শুকাতে। এই মাইয়া তো শেখ হাসিনার চেয়েও ভয়াবহ। আগে ভাবতো শেখের মাইয়াই হয়তো এই দেশের সবচেয়ে ভয়াবহ মহিলা ছিল, কিন্তু এখন তো ওর ধারণাটা পাল্টে খেয়ে গেল। এই ভেবে তৌসির নাঝাকে তাচ্ছিল্য সুরে বলে ওঠে, আগে ভাবতাম এই দেশে হয়তো শেখের মাইয়া ছিল একমাত্র ভয়ঙ্কর চিজ, কিন্তু তালুকদার মাইয়া তুমি তো দেখি তার থেকেও 20 গুণ আগাইয়া। নাঝা তৌসিরের কথায় তীক্ষ্ণ সুরে বলে। আমি কি করলাম? তৌসির নাঝার এই কথার জবাব না দিয়ে হাই দিতে দিতে বলে, তোর দাদের আইয়া কইস সাথে নিয়ে দিতে। আমি পারতাম লসিনাল এসব করতে। কেন? আমার দাদা কি বিছানায় ঘুমান যে উনি দেবেন? তোমার নানা কি এটা ভিজাইছে যে আমি কি এই কুইলজা পুরো রোদের মধ্যে ছাদে উঠতাম? নাঝা তৌসিরের কথায় মেজাজ দেখিয়ে বলে, আচ্ছা তাহলে দিয়েন না। বিছানায় না আমি থাকি আর না আমার দাদা, তাই ঠেকা পড়ে নাই আমার। এই বলে নাঝা একটু দূরে সরে বিছানার কোণে রাখা কাঁথাটা ভাঁজ করতে থাকে। তৌসির কাঁথা উড়ায়নি, কিন্তু অগোছালো ঠিকই করেছে। অশান্তির ওপর অশান্তি, কিন্তু ওর এই দূরে সরে যাওয়া তৌসিরের ঠিক পছন্দ হয় না। তাই কিছু মুহূর্ত চুপ থেকে নাঝাকে ডাক দেয়। নাসা, একটু এদিকে আও তো। নাঝা ভ্রুকুচকে বলে, কেন? আও না, একটা কথা কইতাম। নাঝা কাঁথা রেখে তৌসিরের দিকে তাকায়। মনে হয় তৌসির কিছু বলবে, কিন্তু কি বলবে তাই কৌতূহল মেটাতে এগিয়ে গিয়ে তৌসিরের পাশে দাঁড়ায়। ও দাঁড়াতেই তৌসির স্বল্প সময় চুপটি করে ওর ন্যায় চেয়ে রয়। তারপর আচমকা হাত বাড়িয়ে একটানে নিজের উরুর ওপর নাঝাকে টেনে নিয়ে বসায়। নাঝার শরীরটা বেশ পাতলা, তাই একটানেই নিজের এতটা কাছে টেনে নিয়েছে। নাঝার দম বেরিয়ে আসার উপক্রম, চোখ বড় বড় করে সামনে তাকিয়ে রয়। তৌসির এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে ওর কাঁধে হাত রাখে। নাঝার চিত্ত ফাটতে শুরু করে বিষাক্ততায়। এই ছোঁয়া ওর কাছে বিশেষ সমতুল্য। নাঝা ঘাবড়ে যায়। কি ঠিক করতে যাচ্ছে তৌসির বোঝা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে নাঝার পক্ষে। তৌসির নাঝার কৃষ্ণনয়নের ন্যায় চোরা দৃষ্টি এক নজর তাকায়। দেখতে পায় নাঝা এদিক ওদিকে মিছিমিছি তাকাচ্ছে আতঙ্কে। তৌসিরর হরিণ নয়নে এই আতঙ্ক দেখে স্বল্পাংশ সময় নাঝার তপস্বীয় মুখপানেই চেয়ে থাকে। তবে তৌসিরের এই চাহনির ফাঁকে এক চিলতে কিঞ্চিত হাসি লুকিয়ে রয়ে বটে। তৌসির নাঝার কাঁধ থেকে হাত তুলে ঘাড় পেঁচিয়ে ধরে। নাঝার গালে নিজের গাল চেপে নাঝার নাসিকায় নিজের নাসিকা ঠেকিয়ে জোরে শ্বাস ছাড়ে। নাঝার সারা দেহখানা পাথরের ন্যায় স্তব্ধ হয়ে যায়। যা এই কাণ্ড! ওর ভেতরখানা ছ্যাঁকা খেয়ে গেছে, ভয় কষ্ট আর বৃতৃষ্ণায়। নাঝা এই মুহূর্তে অনুভব করছে এক ছিন্ন ভিন্ন শূন্যতা, যা ভয় আর ঘেন্নায় ধোয়া হয়ে উঠে যাচ্ছে। তৌসিরের ভেজা গলা আর ধরালো দাড়ির স্পর্শে বুক চিরে যাচ্ছে, সাথে লেগে আছে ঘেন্নার বিষ। তৌসিরের খোঁচা খোঁচা দাড়িগুলো ওর নরম গালে কাটার মতো বিচ্ছে। নাঝা চোখ বুজে নেয় ভয়ে। ওর শক্তি নেই তৌসিরকে সরানোর, আর না আছে ইচ্ছে, কারণ নাঝা জানে তৌসির আজ নয়তো কাল নিজের অধিকারটুকু ঠিকই নিয়ে নেবে। এটা তো ওর অধিকার, এটা ওরই হক। এটা বোঝার পরও, জানার পরও গা ঘিনঘিনে অনুভব হচ্ছে কেন? চোখ বুঝলেই তালহা ভাইয়ে স্নিগ্ধ মুখশ্রী ভেসে উঠছে। দম গলার কাছে এসে আটকে গেছে এই মুহূর্তে। তৌসির ওকে ছাড়ছেই না, উল্টো ওর ঠোঁটের কোণে নিজের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে মৃদু স্পর্শে। নাঝা নিম্ন সুরেই বলে, ছাড়ুন আমায় তৌসির, ভালো লাগে না এইসব। তৌসির ওর কথায় চাপা হেসে ফিসফিসিয়ে বলে, আমার ছোঁয়া ভালো লাগে না? নাঝা তৌসিরের কথায় চোখ বুজে উত্তর দেয়। ভারী ঘেন্না লাগে। তৌসির নাঝার মুখের বাণী শুনে খানিকটা চেতে যায়। নাঝার গালে আরো শক্ত করে নিজের গাল চেপে ধরে রুক্ষ সুরেই বলে, তাহলে যার ছোঁয়া ভালো লাগে তার কাছে হাঙ্গা বইতা, আমার কাছে বইলা কেন?
নাঝা তৌসিরের কথায় ওর বুকে ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিয়ে তৌসিরের চোখে চোখ রেখে বলে। আমার নিজ ইচ্ছে কিছু হয়নি। তৌসির নাঝার কথায় ওর দিকে খানিকটা সময় তাকিয়ে থাকে আড়াআড়ে আর চোখে, তারপর মৃদু হেসে নাঝার চুলে হাত বুলিয়ে বলে। এত ফ্যাত ফ্যাত করিও না তো। অত কেটে পিস পিস করে এক পিস সুরমা নদীতে, এক পিস কুশি আর আরেক পিস দেবো ভাসে জাদু কাটা। নাঝা তৌসিরের কথায় আর একটা বাণীও অপচয় করে না। তৌসিরের কাছ থেকে সরে যাওয়ার জন্য উদিত হয়, কিন্তু তৌসির ওকে যেতে দেয়। ওর কোমর জড়িয়ে শক্ত করে বসিয়ে বলে। এমন কই মাছের মতো ছটফট করো কেন? কই মাছ খায় নাকি বেশি? নাঝা দাঁত চেপে বলে। ছাড়ুন আমায়। তুমি একটু বসো, কিছু দরকারি কথা কইতাম। আমি শুনতে ইচ্ছুক নই। আমি কইছি শুনবি, তার মানে শুনবি। এত এক্সট্রা কথা কস কেন? আমার মুখ আমি বলবো, তাতে আপনার কি? যখন থাপড়ে মুখ কান ফাটায় নেমো তখন বুঝবি আমার কি। অতিরিক্ত বলে ফেলেছেন কিন্তু। বালগেরে থইয়া আমি যে সব কইতাছি এটা হন। নাঝা চুপ হয়ে যায়। তৌসির এবার বলে। তুমি দেখতেছি সবসময় ফ্যান সারা রাখো। শোনো, এইভাবে রাখলে ফ্যানের রেগুলেটর জ্বলা যায়, তাড়াতাড়ি ফ্যান নষ্ট হয়ে যায়। যখন রুমে থাকবা না তখন যেন ফ্যান বন্ধ থাকে। যখন বাথরুমে যাইবা তখন বন্ধ করে যাইবা। যখন বেলকনিতে যাইবা বন্ধ করে যাইবা। একটানা ফ্যান লাইট বেশি সময় জ্বালায় রাখবা না, বুঝলা? নাঝা তৌসিরের কথাগুলো শুনে তবে এক কান দিয়ে ঢুকায়, অন্য কান দিয়ে বের করে উত্তর দিকে উড়িয়ে দেয়। তৌসির নিষেধ করছে না এসব করতে, এখন আরও বেশি করে করবে। যা তৌসির না করবে তা 100 বার করবে। তবে এই মুহূর্তে নাঝার আরেকটা কথা মনে পড়ে যায়। সকালে যখন ও রান্নাঘরে গিয়েছিল তখন বিবিজান কথায় কথায় ওকে খোঁচা দিয়ে বলেছিল। বুঝলে না ঝা, চিংড়িতে যতই লবণ মাখায় না কেন, কাঁচা গন্ধটা কিন্তু মাথায় উঠবেই। এটা উনি ওকেই খোঁচা মেরে বলেছে। এটা তৌসিরকে জানানো উচিত, কেন ওকে খোঁচা মারবেন। নাঝা মুখ তুলে তৌসিরের শুষ্ক চোখে তৌসিরের নাই তাকায়, কারণ ও জানে ওর এই চাহনিতে তৌসিরের অন্তর গলে না, পড়লেও নরম ঠিকই হবে। নাঝা হালকা মাথা কাত করে আলতো সুরে জিজ্ঞাসা করে। আচ্ছা, একটা কথা বলি, শুনবেন? মুহূর্তের মধ্যে এত নরম বদল দেখে খানিকটা চমকে তাকায় তৌসির। ভ্রুকুচকে বলে। শুনবো, বলো। নাঝা অনুমতি পেয়ে মনে মনে হালকা খুশি হয়ে স্নিগ্ধ সুরে বলে। সকালবেলা বিবিজান আমায় বললেন, বুঝলে নাঝা, চিংড়িতে যতই লবণ মাখাই না কেন, পচা গন্ধটা কিন্তু মাথায় উঠবেই। আচ্ছা, এর মানে কি তৌসির? আমি ঠিক বুঝলাম না, এটা কি খারাপ কিছু নাকি উনি মজা করলেন? তৌসির নাঝার কথায় ঠিক কি উত্তর দেবে বুঝে পায় না। ওর বিবিজান নিশ্চয়ই নাঝাকে খোঁচা দিয়ে বলেছে, এখন কি বলবে এর উত্তরে। তাই তৌসির ওকে জিজ্ঞাসা করে। তুমি এর উত্তরে কিছু বলছো? নাঝা দুদিকে মাথা নাড়িয়ে উত্তর দেয়। আমি বুঝিনি বিধায় শুধু মেকি হেসে মাথা নাড়িয়েছি। নাঝার এই সরল আচরণটা অতলান্ত মনে ধরে। তৌসির নিজ অনিচ্ছায় মৃদু হেসে নাঝার মাথায় আলতো করে নিজের বক্ষে জড়িয়ে ধরে। নাঝাও আর বিপত্তি করে না, ও নিজেই ডান বাড়িয়ে তৌসিরের পিঠে এক এক করে আঙুল দিয়ে ধীরে ধীরে খাবলে ধরতে থাকে। তৌসিরের বুকে মুখ গুজে ঠোঁট টেনে এক শয়তানি হাসি ধরে রাখে। এটা সহজ ভাষায় বলতে গেলে তৌসিরকে কান পড়া দিচ্ছে নাঝা। সেটা হলে সেটাই দিচ্ছে। তৌসির বিয়ে করে এনেছে ওকে, অন্য কেউ নয়। তাই অন্য কারো অধিকারও নেই ওকে খোঁচা মেরে কথা বলার। ওর দায়িত্ব ছিল তৌসিরের কানে পৌঁছে দেওয়া, আর তা সুন্দর মতোই করে নিয়েছে। এবার বাকিটা তৌসিরের হাতে। এটা ভেবে নাঝা তৌসিরের পিঠের অংশের সারটা খাবলে ধরে। এই বুকে মাথা গোজার ইচ্ছে ওর নেই, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে ওকে এটা করতে। তৌসিরের গায়ের লোম খাড়া হয়ে যেতে শুরু করে, বুক ধরফর করছে নাঝার এই স্পর্শে। তৌসির কাপা হাতে নাঝার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে। আর কেউ কিছু বললে তুমি আমায় আয়সা বইল, আমি দেখে নেব। আর বিবিজান কি বলেছেন আমিও বুঝিনি, তা জিজ্ঞেস করে তোমারে জানাই মরে। নাঝা মৃদু সুরে বলে। আচ্ছা। বলে তৌসিরের থেকে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে ওড়না ঠিক করতে করতে বলে। আপনি নিচে যান, আমি এটা গুছিয়ে আসছি। তৌসির ওর কথায় মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে যায়। ঘুম আর বউয়ের মায়া কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায় লুঙ্গি ঠিক করতে করতে। তৌসির করিডোরে এসে ঘুমালো চোখে চারপাশে তাকায় আর এক চিলতে হাসে। তৌসির ঠিকই ধরে নিয়েছে নাঝার চালাকি।
যে মেয়ে দুনিয়া ভেজে খাইতে পারে সে নাকি এই সামান্য কথা বুঝবে না, তা কি আবার হয় নাকি? তৌসির ঠোঁট চেপে হাসে, এটা ভেবে যে যাই হোক নাজহা ওকে বলেছে তো, আর বউরা তো এমনই অভিযোগ করে, কিন্তু ও বিবিজানকে জিজ্ঞাসা করবে না। ও চায় না জিজ্ঞাসা করতে, যদি জিজ্ঞাসা করে তবে ওর যে এই বিবিজান নাজহাকে উনি দু চোখে দেখতে পারবেন না। আর পরে তাই এটা আপাতত বাদ, নাজহাকে কিছু একটা বলে বুঝিয়ে নেবে। তৌসির দাঁড়িয়ে আছে, তখনই পেছন থেকে ওর বাবা বলে ওঠেন, দেখ মাকি কেমন লাগে, কিরে ইজ্জত মাল দেশে। তৌসির বাবার গলা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলে, দিছে আব্বা, হালে ইজ্জত বেজ্জত হয়ে দিছে। ওর বাবা এগিয়ে এসে মুচকি হেসে বলেন, দিলেই হইল। তার সাংসারিক জীবন কেমন যাচ্ছে? তৌসির ওনার কথায় চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আর কি সংসার আব্বা? তোমার মায় আমার বউরে খালি খোসা মাইরা কথা কয়। আমার বউ আবার সব কিছু বুঝে না। পরে এসে আমার জিজ্ঞেস করে এটার মানে কি, ওটার মানে কি। আজ জিজ্ঞেস করতেছে চিংড়িতে যতই লবণ মাখে না কেন, কাঁচা গন্ধটা কিন্তু মাথায় উঠবেই। এটার মানে কি? এটা নাকি ওরে বিবিজান কইছেন। ওর বাবা এটা শুনে ভারী শ্বাস ছেড়ে বলেন, কি কই দাম কত এখন? আচ্ছা আমি কলে কৌশলে আমারই কই মনে এইসব না করতে, মায়েরা অনেক ছোড়ো। তৌসির মাথা নাড়িয়ে বলে, তোমার ইচ্ছা কইলে কইও, নাহলে আমার বউ আমার মগজ খায় নিব। এই বলে বাপ ছেলের সামনে আগাতে থাকে নিচে যাওয়ার জন্য। সময় এখন দুপুর গড়িয়ে 11টায়, চারপাশে উত্তপ্ত রোদের দাপট, মনে হচ্ছে আগুনের হাতছানি ছড়িয়ে আছে বাতাসে। ইদানিং গরমের খামখেয়ালি খেলায় থামতেই জানে না মন, না হয় একটানে দগ্ধ করছে ভূমিও মানুষ। আকাশের কোণে কোথাও নেই মেঘের আভাস, নেই শীতল বৃষ্টির সান্ত্বনা, শুধু অনাবৃষ্টির বিরামহীন তাপে ক্লান্ত পৃথিবী হা হুতাশ করছে গরম আর গরম। এই গরম সহ্য করতে না পেরে রুদ্র এসে ডুব দিচ্ছে শিকদার বাড়ির বড় পুকুরে। বড় পুকুরের পানি বেশ ঠান্ডা, মন প্রাণ জুড়িয়ে যায় একদম নিমেষেই। ইজ্জত আলীর ওইখান থেকে মাল নিয়ে আসার পথে গোসল দিয়েছিল একবার নদীতে, এখন আবার দিচ্ছে, মনে শান্তি মিলছে না ঠিক। হঠাৎ পুকুরের পাড় থেকে কেউ বলে ওঠে। রুদ্র কণ্ঠটা শুনে পাড়ের দিকে তাকায়, দেখে সিমরান দাঁড়িয়ে আছে। সিমরান তৌসিরে সেজো চাচা তিহান শিকদারের একমাত্র মেয়ে। মেয়েটা দেখতে বড্ড মায়াবী, গায়ের রং একটু চাপা হলেও মুখের গড়ন বেশ সুন্দর। রুদ্রের মনের কুঠিরের মাঝে মধ্যেই এই মায়াবী মুখখানা উকিঝুঁকি দেয়, তবে রুদ্র এই উকিঝুঁকিকে ততটা পাত্তা দেয় না। রুদ্র সিমরানকে দেখে বলে, কিরে তুই এনে কি করস? আমি তো মিহুলরে কইছি লুঙ্গি আনতে। সিমরান লুঙ্গিটা কাপড় রাখার বাসে রাখতে রাখতেই বলে, আমি আইতে চাইছি নাকি, মিহুল পাঠাইলো, ও খেলায় যাইবো। রুদ্র ওর কথা ভ্রুকুচকে বলে, একটা যুবতী মাইয়া হইয়া একজন যুবক গোসল করতেছে, তার মধ্যে তুই কোন বিবেগে আইলি? সিমরান চলে যাচ্ছিল কিন্তু থেমে যায়, ঘাড় ফিরিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলে, আপনি নিজের যুবক দাবি করেন? হ করি, কেন তোর কোনো সন্দেহ? বুড়ো হয়ে যাচ্ছেন, বয়স 30-এর উপরে, তাই কথাই একটু সাবধানে কন। রুদ্র পানি থেকে উঠে সিঁড়িতে বসতে বসতে বলে, যখন আইছিস তাইলে এদিকে আয়, আমার পিঠে দুইটা ঘষা মার, গা ঘষা জাল দিয়া। সিমরান দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নেমে চলে সাবান নিয়ে। এক হাত রাখে রুদ্রর কাঁধে, অন্য হাতে পিঠ ঘষে দেয়। রুদ্র চোখ বুজে নিয়ে বলে, তা সিমরান, বাড়িতে দেখলাম ঘটক আইলো, তোর বিয়ার লাগবে নাকি? সিমরান রুদ্রের কথায় মেকি হেসে উত্তর দেয়, কি যে কন রুদ্র ভাই, আমার মতো কাইল্লা মায়ারে আর কে বিয়া করব যে বিয়া লাগবো? রুদ্রের খুব খারাপ লাগে সিমরানের নিজের প্রতি নিজের এমন উপহাস দেখে। রুদ্র কড়া গলায় বলে ওঠে, দূর, এমন করস কেন? তোর গায়ের রং একটু চাপা, কিন্তু তোর মতো সুন্দর গরনের মায়াবী মাইয়া আছে নাকি এই দুনিয়ায় দুইটা? সিমরানের হাত থেমে যায় রুদ্রের কথাটা শুনে। সিমরান মুচকি হেসে বলে, মানুষ তো আর গরম দেখে না রুদ্র ভাই, সেই ঘুইরা ফিরা সাদা রঙই দেখে। রুদ্র আলতো সুরেই বলে, না রে বোকা, এমন না। কেউ কেউ চেহারার মায়া খুঁজে,
দেখে অনুভব করে তারপরে ভালোবাসে। রুদ্রের কথায় সিমরান চুপ করে যায়। রুদ্র ভাইয়ের সাথে কথায় পারা মুশকিলের কাজ। সিমরান কেন ওর নানা কবর থেকে উঠে এসেও পারবে না ওর সাথে কথায়। কাজে পারদর্শীও না হলেও ভালো মতে কথায় একেরে 100তে কোটি। সিমরান কিছু সময় চুপ থেকে এবার আবদার এঁটে বসে। রুদ্র ভাই, আমি আপনার পেট ঘষে দিলাম, আপনি এর বদলে আমায় শাপলার ব্যাট এনে দিবেন বিকালে। রুদ্র ওর কথায় বলে। বিকালে পারতাম না, তোর লাগে গোসল করে গিয়া এখন আবার ভিজতাম নাকি হাঁটু পানিতে নাইমা? কাইল আনবো কতটা। আচ্ছা। এই বলে সিমরান জাল রেখে হাত ধুয়ে নিয়ে বলে। আমি যাই। রুদ্র মাথা নাড়িয়ে বলে। যা। সিমরান চলে যেতে নেই, তখনই রুদ্র পিছন থেকে ডেকে ওঠে। এই সিমরান, নয়া ভাবি কেমন রে? মানে ভাবমূর্তি আর কি। সিমরানকে নাঝার কথা জিজ্ঞেস করায় ও হতাশার সুরে বলে। কেমন জানি রুদ্র ভাই, খুব কম কথা বলেন, কাজ ছাড়া একটা শব্দ ব্যয় করেন না, একদম চুপচাপ। রুদ্র ফেলকি মেরে বলে। ব্যয় করবো কেন? তৌসিরের বউ বললা কথা। সিমরান আলতো হেসে ওঠে রুদ্রের কথায়, তারপর বলে। হয়েছে, আপনি এবার তাড়াতাড়ি উঠে আসেন, বড় ভাইজান অপেক্ষা করতেছে, ভাত খাইবো বইলা। এই বলে সিমরান চলে যায়। সিমরানের যাওয়ার পানে স্বপ্নাবিষ্ট চোখে তাকে রুদ্র শুধু একটা আকাশচুম্বী হাসি দেয়। রাত 10টার কাছাকাছি খাওয়া দাওয়া শেষ হয়েছে। এই খানিকক্ষণ আগে শিকদার বাড়িতে। নাঝা এখন নিজেদের রুমের বারান্দায় দাঁড়িয়েছে। ফুরফুরে হাওয়া বইছে চারিদিকে, বেশ ভালোই লাগছে। বারান্দা ওর প্রিয় জায়গা হোক তা যেখানে, যে কোনো স্থানে। বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে চেয়ে নিজের ভেতরে থাকা যত না বলা কথা, যত অভিযোগ, যত কষ্ট সব বলছে রবকে। বারবার আকাশের দিকে তাকিয়ে নিজের মনের না বলা, নিজেকে না বলা কথাগুলো চোখের অসহায় দৃষ্টিতে রবকে বলার যে শাস্তি তা মহা অমৃতেরও ঊর্ধ্বে। ও সূরা বাকারায় পড়েছিল, নিশ্চয় আমি তোমার আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখাকে লক্ষ্য করি। নাঝা যেদিন থেকে পড়েছিল সেদিন থেকে হতাশা হলে, কষ্টে বিধ্বস্ত হলে আকাশ পানে চেয়ে নিজের ভেতরকার অশান্তি দূর করে। তৌসিরের করা অমানবিক বিষয়গুলো নাঝাকে নিদারুণ যন্ত্রণায় পোড়ায়। ভাবতে ভাবতে হতাশায় মোড়ায়, চিত্ত ফেটে যায় শূন্যতার আগুনে। যে কি করে আস্ত একটা জীবন পার করবে এই অমানুষের সাথে, যার কিনা কোনো দায়িত্ব জ্ঞান নেই, যার প্রধান কাজ পয়সা বাঁচানো, যে নিকৃষ্টতার অতল গহ্বরে লুকিয়ে থাকা শয়তানি আত্মা। নাঝার বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। না, এভাবে থাকা যায় না। এই মানুষের সাথে আর যাই হোক সংসার হয় না, এটা তো অন্যায়। নাঝার সাথে তো খুব অন্যায় হচ্ছে। কিভাবে ও এমন মানুষের সাথে গোটা জীবন থাকবে? আচ্ছা, নাঝার কি এখানে থেকে পালিয়ে যাওয়া উচিত? কোথায় যাবে? বাড়িতে? না, ও বাড়িতে নাঝার কখনোই যাবে না, যে বাড়িতে লোকজন ওকে পণ্যরূপে বিলিয়েছে, একজন অমানুষের হাতে তুলে দিয়েছে। তাদের কাছে যাওয়া আর না যাওয়া যায় না। তাহলে কি ইংল্যান্ড যাবে? ও চাইলে পারবে যেতে। মাকে যদি একবার বলে, তুমি আমায় এখান থেকে নিয়ে যাও, তবে মাসখানেকের ভেতর ব্যবস্থা হয়ে যাবে, কারণ ওর মা সেখানকার একজন বড় বিজনেসওম্যান। তার কাছে এগুলো পানি ভাত। কিন্তু নাঝা বলতে পারবে না, মাকে সে ঘৃণা করে, বড্ড ঘৃণা করেও। ছোটবেলায় যখন ওকে ছেড়ে ভাইকে নিয়ে গিয়েছিলেন, সেই থেকে আর কোনো সাক্ষাৎ, কোনো কথা তাদের মধ্যে হয়নি। মাকে শেষ কথাটা বলেছিল ছোট্ট নাঝা। তুমি যেও না আম্মু, তুমি চলে গেলে কি হবে আমার? সেদিন নাঝার এই কথায় কোনো রাগ ছিল না, ছিল আক্ষেপ আর আকুতি। কিন্তু ওর এই অসহায় আকুতি ওর মা শোনেনি। তিনি চলে গিয়েছিলেন নিজ গন্তব্যে। তারপর হতে মা বলতে আর কেউ আছে পৃথিবীতে? নাঝা ভুলতে চেষ্টা করেছে, তবে ভোলার চেষ্টা করলেও কি আর ভোলা যায়? মাঝে মধ্যে সে ঠিকই মনে পড়েই যায়। মা তো নারীর টান বলে কথা, যখন মনে পড়ে তখন ভেতরটায় তোলপাড় শুরু হয়ে যায়। মনে হয় কেউ অন্তরটা টেনে হিচড়ে বের করে নিয়ে যাচ্ছে। এই খণ্ডখানিক ভাবনা মস্তিষ্কে আটকাতেই নাঝার চোখের কোণে বিন্দু পরিমাণ জল জমে, কিন্তু তা গড়ায় না। কান্নায় নাঝা অভ্যস্ত নয়। নাঝা মানে জীবন, মানে ব্যস্ততা। আর ব্যস্ততা কখনো সুখের হয় না, তা সবসময় কিছুটা দুঃখ, কিছুটা আনন্দ।
আর কিছুটা তিক্ততায় নিয়ে আয়োজিত। এই পৃথিবী সুখের জন্য বরাদ্দ না, এটা কেবল একটা যুদ্ধক্ষেত্র ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়া সেই জায়গা যেখানে আদম আলাহিসাল্লামকে শাস্তির জন্য পাঠানো হয়েছিল। তাহলে এই জায়গা আমরা কিভাবে সুখ চেয়ে বসি? সুখ বলতে কিচ্ছু নেই, নিজের মনকে বোঝাতে পারলেই ফিতনাহীনে বাঁচা যায়, ব্যাস এতটুকুই। এমন সময় হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ নাঝার কানে ভেসে ওঠে। কি হলো তালুকদার মাইয়া, জেন্টেন ঘাড়ে তোলে শখ হয়েছে নাকি তোমার? তৌসিরের কথা কানে শুনে গায়ে ফোসকা পড়ার মতো একটা অনুভূতি হয় নাজার, কিন্তু কোনো উত্তর দেয় না। চুপচাপ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। এই লোকের সাথে যতটুকু কম কথা বলা যায় ততটুকুই কল্যাণজনক নিজের জন্য। তৌসির নাঝার চুপ থাকতে ভ্রু কুচকায়। মাইয়াডার কি হইল? সারাদিন তো ফ্যাত ফ্যাত করে, কিন্তু আজ কথার উত্তর দিল না যে। সভ্য জিনটিন ভর করলো নাকি আবার? তৌসিরের মোটেই পছন্দ হলো না এই নীরবতা। এই নীরবতা বিরক্তিকর তৌসিরের জন্য। সত্য অর্থে তৌসিরের নাঝার সাথে কথা বলতে ভালোই লাগে। কথায় কথায় ওকে রাগিয়ে দেওয়া, ওর রাগ দেখা, এগুলো অভ্যাসের মধ্যে পড়ে যাচ্ছে ইদানিং। তৌসির মেকি হেসে নাঝার পাশে গিয়ে দাঁড়ায়, কিছুটা দূরত্ব নিয়েই দাঁড়ায়। কাছে দাঁড়ালো না, পরে না বেইজ্জত কইরা দেয়। তাই বেইজ্জত হওয়ার চেয়ে ইজ্জত নিয়ে বাঁচাটাই উত্তম। তৌসির কিছু সময় চুপটি করে দাঁড়িয়ে রয়, একেবারে সাধু বাচ্চার মতো। কিন্তু সাধু তকমা তো আর তৌসিরের সাথে যায় না। তাই মাথাটা কাত করে নাঝার নাই তাকায়। নাঝার ভাবমূর্তি বোঝার চেষ্টা করে, ভালো নাকি খারাপ নাকি মধ্যম। কিন্তু না, তৌসির বুঝতে পারে না ওর ভাবমূর্তিটা। কোনো হালারপুতের মুখ থেকে একখণ্ড গান শুনেছিল, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। যখন শুনেছিল তখন বোঝেনি এই গানের মর্ম, তবে আজ বুঝলো বটে এই গানের মর্মখানি। মাইয়া মাইনছের মন আর মুড বোঝা বেশ কঠিন একখানা কর্ম। অল্প সময় চেয়ে থেকে সোজা হয়ে দাঁড়ায়, তারপর আকাশপানে দৃষ্টি নিবদ্ধ রেখে বলে, তুমি বড়ই স্বার্থপর তালুকদার মাইয়া, দুঃখ দরদ নাই বিন্দু পরিমাণও তোমার ভিতরে। নাঝা নিজের বিরুদ্ধে এমন অসহ্য বাণী শুনে থমকায় সামান্য। তৌসিরের তো মানব নাকি, ওকে দুঃখ দরদ শেখাচ্ছে না, এবার আর মানা যায় না। কিছু না বললে নিজেকে অপমান করা হবে। যে আস্ত মানুষ কুপিয়ে হাত লাল করে সে দুঃখ দরদ শেখাচ্ছে। নাঝা হালকা ঘাড় ঘুরিয়ে তৌসিরের দিকে দুর্ভেদ্য চোখে চেয়ে বলে, আপনার সাথে আমি কি করেছি যে এমন কারণহীন কথা ফরমাচ্ছেন আপনি? তৌসির আকাশ থেকে দৃষ্টি সরিয়ে এক নজর প্রণয়াভিভূত নয়নে তাকায় নাঝার সেধাময় মুখ। এক নজর তাকে ঠিক চোখের পলক সরাতে পারে না বিধায় ওর পানে চেয়ে থেকে মৃদু সুরে ধারণ করে, এই যে আজ সকালে আমি ক্লান্তিতে মাছের মতো হুতিয়া বিছানায় সটফট করলাম, সামনে থাইকে তো একবার জিগালো না কি হয়েছে আপনার? নাঝা তৌসিরের কথায় যৎকিঞ্চিত হাসে, যদিও উক্ত কথাটা হাসির নয়, তবে নাঝার কাছে তা তাচ্ছিল্যকর একটা কথা যার কোনো ভিত্তি নেই। ও খেয়ে আর কোনো কাজ পাচ্ছে না যে ওকে এসব জিজ্ঞাসা করবে। নাঝা সবসময় টাস টাস উত্তর দিতে অভ্যস্ত, তাই অভ্যাস মতো আকাশের ন্যায় তাকিয়েই চোট জলদি উত্তর দেয়। আপনি ছটফট কেন? যদি মরেও যান আমি নিজ ইচ্ছে আপনার লাশেও চোখ বুলাবো না। জিজ্ঞেস করা তো অনেক দূরের বিষয়। নাঝার কথাটা শুনে প্রথমে খারাপ লাগে না, কিন্তু যখন দ্বিতীয়বার ওর কথাটা ভালোভাবে বোঝে তখনই কেমন লাগে তৌসিরের প্রাণকেন্দ্রে। নাঝা ওকে পছন্দ করে না, তৌসিরও তো ওকে পছন্দ করে না, কিন্তু তাই বলে এভাবে এত কঠিন কথা বলা যায় নাকি? হয়তো যায়, তাই তো নাঝা টাস করে এই বাণী বুনে দিল। তৌসির ওর কথায় ম্লান হেসে বলে, লাশ দেখবে কি? দেখা গেল লাশই পাইল না। নাঝা ওর কথায় শক্ত গলায় বলে, না পাওয়াই ভালো। পেলে দেখা গেল আপনাদের মতো মানুষদের জন্য দোয়া দুরুদ সিন্নি এইসব কত কি করতে হয়। এগুলোর যোগ্য তো আর আপনারা না, তাই লাশ না পাওয়া গেলে তো আরো বেশি ভালো। তৌসির দীর্ঘশ্বাস আড়াল করে বলে ওঠে, একটা হাসা কথা কই তালুকদার মাইয়া, শুনবা? বলুন। তোমার আমার একটুও পছন্দ না, তোমার দেখলেই বিষ বিষ লাগে। মন চায় ধরে তোমার ইচ্ছে মতো কয়েক কোপ দেই। তৌসিরের কথায় নাঝা থমকায় না, কারণ ও জানে এটা ভালো করে। ঠোঁটে তার ছেলের হাসি ঝুলিয়ে তার ছিল পূর্ণ চোখে তৌসিরের ন্যায় খানিকক্ষণ তাকিয়ে রয়, তারপর বলে, তাহলে কোপান, আমি তো আপনার কেনা পণ্য।
যা ইচ্ছে করতে পারেন, অভিযোগ করব না আমি। নাঝার এই অসহায় কথাটা ঠিক যেন মানতে পারে না তৌসির, কেন জানি লাগে। তাই দীর্ঘশ্বাস ফেলেই বলে, আজ এত নরম ফ্যাত করছো না কেন? লাঙের কথা মনোটনে পড়লো নাকি? লাং শব্দটা শুনতেই নাঝার মগজ ফাটতে শুরু করে। এই সব বাজে ইঙ্গিতের কথাবার্তা নাঝার শুনলেই গায়ে ফুসকুড়ি পড়ে। বিষাক্ত চোখে তৌসিরের দিকে তাকায়। ওর নাসিকার ডগায় মুহূর্তে একগুচ্ছ রাগ জমে। ফ্যাত করে বলে ওঠে, নিজের নিকৃষ্ট ভাবনা আর জবান সামনে রাখুন। তৌসির ওর কথায় তীক্ষ্ণ চোখে ওর ন্যায় চায়। মনে মনে বনে, এই তো চল্লা আইসে আমাগো নাগিন নিজের আসল রূপে। তৌসির গা ছাড়া ভাব নিয়ে বলে, সে আমি সামনে রাখি, কিন্তু তোমার সামনে আইলে বেসামাল হইয়া যায়। এতে আমার কোনো দোষ নাই। আপনার এই জবান একদিন পচে গলে পড়বে। যে অবস্থার কথাবার্তা আপনার। নাঝার এই অভিশাপমূলক কথায় বড্ড বিরক্ত হয় তৌসির। গাদ্দারের মতো একখানা কথা কইল এই মাইয়া। তৌসির তিক্ত সুরে বলে ওঠে, ডাকাতের ঘরে ডাকাইত? তুই দেখতেছি বাপসাসের মতো গাদ্দারিতে ওস্তাদ। জামার এমন অভিশাপ দেস, গজ পড়বো তোর এই ঠাড়া পরে জবানে। নাঝার দাঁত চেপে তৌসিরের কথার পিঠে বলে, আগে যদি জানতাম এতটা খারাপ আপনি, তাহলে আপনার নামে কবুল না পড়ে বিষ খেতাম। তৌসিরও কি কম যায় নাকি? ও সোজা উত্তর শোধায়, আগে খাস নাই, তাহলে এখন খা গিয়া। দিতে পারি না বিষ? নাঝার এক মুহূর্ত দাঁড়ায় না, বারান্দা থেকে চলে আসে। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব নয় ওর পক্ষে। যাওয়াই তবে বলে যায়, ছি ছি, এত মুনাফিক, এত মুনাফিক। নাঝা যাওয়ার দিকে তাকিয়ে তৌসির বুক চিরে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কুত্তার বাচ্চা, কুত্তার মতো ঘিউ ঘিউ না কইরা সাপের মতো ফ্যাত করো কেন? এই বলে চারপাশ বিরক্ত নিয়ে এক পলক চোখ বুলায়, তারপর নিজেও রুমে যায়। এখানে থেকেই বা কি করবে? তৌসির ঘুমিয়ে আছে নিচে পাটিতে। ওর বাহুতেই এলোমেলো চুলে শুয়ে আছে নাঝা। হাজারবার বললেও নাঝা বিছানায় যাবে না। ওর কথা প্রথম দিন যখন নিচে ঘুমানোর কথা বলেছেন, তাহলে নিচেই ঘুমাবো। তৌসির কি আর করবে? ও কি কখনো পারবে নাঝার ঘাটতারামির সাথে? না, তা কখনোই পারা সম্ভব না। তৌসির নানা কবর থেকে উঠে এসে তর্কে পারবে না, আর তৌসিরের পক্ষে পারা তো অনেক দূরের বিষয়। তাই নিজেও নিচে এসেছে। নাঝাকে নিজের বক্ষে টেনে নিয়ে বেদম ঘুমে তলিয়েছে। নাঝাও ঘুমাচ্ছে, সাথে ওর বিড়ালগুলোও আছে। ওদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পেট উল্টে শুয়ে। তৌসিরের সারাটা শরীর ব্যথা করে নিচে ঘুমালে, কিন্তু নাঝার ঘন কেশ তরঙ্গে নাক মুখ ডুবিয়ে ঘুমানোর লোভ যে সামলাতে ব্যর্থ ও। তাই তো এত কষ্টের সহিত নাঝার পাশেই থাকে। নাঝার চুলে মুখ ডুবিয়ে ঘুমালে মনে হয় এটাই অমৃত নিদ্রা। তৌসির গভীর ঘুমে ডুবে থাকলেও ওর ভেতর ভেতর এক অদ্ভুত জাগরণে তাড়িত আছে এখন। হঠাৎই কানে আছড়ে পড়ে এক ঝনঝন শব্দ, নুপুরের ঝনঝন ধ্বনি। মনে হয় কেউ অদৃশ্য পায়ে ওর মাথার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি পায়ের শব্দ মনে হচ্ছে মৃত্যুর ঘণ্টার ধ্বনি, অশরীরী নৃত্যের মন্ত্রস্বর। স্বপ্নে আচানক ওর চোখের সামনে উন্মোচিত হয় এক ভয়ানক দৃশ্যপট। আগুনে দাউ দাউ করে জ্বলছে চারদিক, শিখা লেলিহান। জিহ্বা আকাশ ছুঁতে চাইছে, বাতাসও হয়তো কাঁপছে দগ্ধ মাংসের করুণ গন্ধে। সেই অগ্নির ভেতর দাঁড়িয়ে আছে এক নারী, নগ্ন অর্ধ জ্বলন্ত দেহ, দগ্ধ চামড়ার গন্ধে চারিদিকে ভারী হয়ে উঠেছে। সেই নারী আর্তচিৎকার করছে, কিন্তু এই চিৎকার মানুষের কম, মৃত আত্মাদের কবর ফাটা হাহাকার মনে হচ্ছে বেশি। তার পাশে এক অর্ধবয়স্কা নারীকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের অমানবিক হাত। সেই নারীর বুক ফাটা কান্না আকাশকে ফাটিয়ে দিতে চাইছে, কিন্তু আগুনের শব্দে তা গিলে খাচ্ছে শূন্যতা। লুটেরা দানবেরা তার ইজ্জত ছিঁড়ে খাচ্ছে শকুনের মতো। রক্ত ঝরছে মাটিতে, আবার সেই রক্ত মিশে যাচ্ছে অগ্নির তীব্রতায়। সবকিছু মিলে এক শয়তানি রঙে রঞ্জিত হচ্ছে দিগন্ত। তবে এই চিৎকারগুলো কখনো তামিলের অচেনা সুরে, আবার হঠাৎ বাংলার কান্নার রূপ নিচ্ছে। ভাষা বদলাচ্ছে, অথচ যন্ত্রণা একই। রক্ত আগুন আর ধর্ষিত আত্মার হাহাকার। শব্দগুলো মিশে যাচ্ছে মৃত্যুর গর্জনে। মনে হচ্ছে পৃথিবী ভেঙে পড়েছে ওই মুহূর্তে ধ্বংস হয়ে। তৌসিরের নেতৃত্ব বুক হু হু করে ওঠে।
ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কপাল কুঁচকেরায়, শ্বাস আটকে গেছে গলায়। স্বপ্ন আর বাস্তবের সীমারেখা গুলিয়ে যাচ্ছে। মনে হয় তৌসিরও এই দগ্ধ মাঠে দাঁড়িয়ে আছে। রক্ত, আগুন, আত্মনাদ সব মিলিয়ে চারপাশে এক শয়তানি মহাযজ্ঞে পরিণত হয়েছে। এই স্বপ্নে বারংবার তৌসিরকে এসে দেখা দেয়। এই স্বপ্ন তৌসিরের কাছে কোনো স্বপ্ন নয়, বরং মনে হয় ওর জাহান্নামের দরজা হঠাৎই খুলে গিয়ে ওকে নিজের ভেতর ঘিলে নিচ্ছে। তৌসির স্বপ্নটা দেখে আর নিদ্রা আচ্ছন্ন থাকতে পারে না। তটস্থ হয়ে যায় ওর অন্তর। এই স্বপ্ন মাঝে মধ্যেই দেখে, নিত্য দেখলেও ভয়টা দ্বিগুণ রূপে চেপে ধরে। তৌসির আতকে উঠে বসে পড়ে। ওর বাহুতে নাঝার মাথা রাখা ছিল বিধায় নাঝা পাটি থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে ফ্লোরে। স্বাভাবিকভাবেই এমনটা হওয়ায় যে কারো ঘুম ভেঙে যাবে। নাঝা ধরফরিয়ে উঠে বসে আশেপাশে ঘুমু ঘুমু চোখে কিছুটা আতঙ্ক নিয়ে চোখ বোলাতে থাকে। বোঝার চেষ্টা করে কি হলো এখন ওর সাথে, কেন হঠাৎ এমন ঝটকা খেলো। সামনে তাকাতেই কিছুটা অবাক হয়। তৌসির বসে আছে ছন্নছাড়া রূপ ধারণ করে, এক দৃষ্টিতে ফ্লোরের ন্যায় তাকিয়ে আছে। তৌসিরের দু হাতের শক্তপোক্ত বাহুগুলো তিরতির করে কাঁপছে, ঘামের ফোঁটা লেগে আছে ঘাড়ের সাদা চামড়ায়। নাঝা সঠিকভাবে ধরতে না পারলেও এতটুকু বুঝেছে। নাঝার মনে বলে, একটিবার জিজ্ঞেস করি। মন চাইলেও মস্তিষ্ক শোধরায় বারংবার। নাঝা নিজের মস্তিষ্কের কথাটাই বাস্তব রূপে ধারণ করে নিয়ে চুপটি করে ওড়নাটা গায়ে জড়িয়ে উঠে যায়। উদ্দেশ্য অজু করে তাহাজ্জুদ পড়ে নেওয়া। ঘুম যখন ভেঙে গেল তাহলে আর কি বা করা, নামাজ আর একটু আগেই পড়ে নি। রুমে দুজন মানব, অথচ একটু একটু শব্দ নেই। একজন আরেকজনের নিঃশ্বাসটাই শুধু শুনছে, আর কিছু না। নাঝার কানে স্পষ্ট আসছে তৌসিরের জোরে জোরে শ্বাস ছাড়ার শব্দ, কিন্তু তারপরও ও একটিবার জিজ্ঞেস করে না, কি হয়েছে আপনার। ও নিজের মতো চুপচাপ উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। তৌসির নাঝার উঠে যাওয়ার বিষয়টি অনুভব করে ঘাড় ফিরিয়ে একবার তার যাওয়ার দিকে তাকায়। তালুকদারের মাইয়া বলে কথা, মায়া দয়া কি থাকবে? থাকার তো কথা নয়, তাই নাই। নিজের পরিবারের মতো হয়েছে স্বার্থপর। এই যে তৌসিরের এত হালত দেখেও কিছুই বলল না, একটিবার জিজ্ঞাসাও করলো না, এ কেমন নারী, এ কেমন বউ না দুশ্মন। তৌসির ওর যাওয়ার পানে একইভাবে তাকিয়ে বলে, ইতরের ঘরে ইতর নেই, ডাকাতের ঘরে ডাকাত, শয়তান নেই। তোর এই ঠাড়া পরে বিবেকে গজব পড়ুক, গজব। এই বলে ঘাড় ঘুরিয়ে নেয়, নিজেকে নিজেই বলে, কিছু অতীত হয় সুন্দর, আর কিছু হয় বিভৎস, তাই সব গলিয়ে নেওয়া উচিত নয়। এই বলে আবার ঘুমাতে যাবে, তখনই দেখে বালিশের পাশে নাঝার ফোন পিটপিট করছে অ্যালার্মের আওয়াজে। তৌসির হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করে একটু সময় তাকিয়ে রয় ফোনের দিকে। নাঝার ফোনের পাশে ওর ফোন রাখা, নাঝার গ্যালাক্সি S25 আলট্রা। ফোনের পাশে তৌসিরের 17 সালের গ্যালাক্সি S8 পুরাতন ডিসপ্লে। ভাঙাচোরা ফোনকে ভারী বেমানান লাগছে, ঠিক তেমন বেমানান যেমনটা নাঝার পাশে তৌসিরকে লাগে। তৌসির অসুন্দর নয় বটে, তবে নাঝার সৌন্দর্যের সামনে তৌসির কালাচাঁদ, এটা তৌসিরের ভাবনা। যতই হোক নাঝা ব্রিটিশ, ওর জন্ম ইংল্যান্ডে। জন্মের পর 6 বছর অবধি ছিল সেখানে। বাবা বাংলাদেশি হওয়ায় পেরেছে বাবার আচরণ, স্বভাব সবকিছু, আর মা ব্রিটিশ হওয়ায় পেয়েছে মায়ের সৌন্দর্য। তৌসির মাঝে মধ্যে নাঝার দিকে তাকায় দু এক পলক, সাথে ভাবে এই পুতুল সত্যি কি ওর ঘরের বউ, ওর নিজের বউ। ওর ঠিক এখনো বিশ্বাস হয় না এমন একটা মেয়ে ওর মতো মানুষের কপালে সত্যি খোদা জুটিয়েছিলেন। তৌসির এই খণ্ডখানিক ভাবনার অতুল গহ্বরে ডুবে ম্লান হেসে বলে ওঠে, এমন এক চিজ জুটাইলে দয়াল, আমার মতো বজ্জাতের ডাক দিরে, যে হালার পর দেখবো সেই স্বপ্ন বলতে শুরু করব। এটা ভেবেই কপাল কুচকায়, নিজেই নিজের কথা আর উত্তর দেয়, আমার বউ আমার ব্যক্তিগত চিজ, ওর লইয়া স্বপ্ন দেখলে তো আর পাইব না। উক্ত কথাটা তৌসির নিজের মধ্যে অনুভব করে। এটা ভাবতেই খুশিতে সুরমা নদীতে লাফ দিতে মন চাচ্ছে যে ওর বউ শুধুই ওর, এই পুতুল ওর নিজের একান্ত। এখন যদি স্পিকার বাজানো সম্ভব হতো তবে লুঙ্গি হাতে নিয়ে একটা লুঙ্গি ডান্স দিত। আজ মন বড্ড খুশি। এই খুশি উদযাপন করার জন্য হলেও একটা ঝাক্কাস ডান্স উচিত, সাথে এক বোতল বিয়ার, আর পার্টনার হিসেবে না যা হলে মনে হয় না দুর্দান্ত একটা ডান্স দিত।
কিন্তু যেই নাঝা ডান্সের কথা বললে তৌসিরকে বেইজ্জত করে দিবে ভদ্র ভাষায়, তাই ইজ্জত নিয়েই থাকা উত্তম, প্রয়োজন নেই বেইজ্জতি ডান্সের। তৌসির বালিশে মাথা রেখে একটু ঘুমানোর প্রয়োজন। যেই না বালিশে মাথা রাখে তখনই নাঝা ওয়াশরুম হাতে বেরিয়ে এসে গাঢ় গলায় বলে, এরে হুনরানি। নাঝার ডাক শুনে তৌসির এই ডাকের মর্মার্থ উপলব্ধি করতে পারে যে হয়তো কোনো প্রয়োজন পড়েছে এই স্বার্থপর চিজের, নয়তো এত মিঠা করে ডাক দিত না। কিন্তু তৌসির বালিশ থেকে মাথা তুলে না, একইভাবে শুয়ে থাকতে থাকতে নিমেষ গলায় উত্তর দেয়। জি হুনরাম। নাঝা বুক ঝেড়ে মর্মপীড়া নিঃশ্বাস ছেড়ে দু কদম এগিয়ে এসে বলে, অজুর লাইনের ট্যাপ কাজ করছে না, ট্যাপের মুখ খুলে গেছে, এখন আমি কিভাবে অজু করব? তৌসির নাঝার কথায় কিছু বলতে নাই, কিন্তু ফের থেমে গিয়ে অন্য কিছু বলে। তো আমি করব? তোমার যেমনি ইচ্ছে অমনি গিয়ে করো। তৌসিরের কথায় নাঝা রুক্ষ সুরে বলে। কি বলেন? তৌসির ওর গলার সুরটা এমন কঠিন দেখে এক লাফে উঠে বসে। একটু প্রতিশোধ নিচ্ছিল, ওই যে নাঝা ওকে কিচ্ছু জিজ্ঞেস করেনি আগে, তারই প্রতিশোধ নিল। তৌসির নাঝার দিকে তাকায় না, তাকালেই বেইজ্জত চোখ দুটো ওর দিকে শিকারীর বন্দুকের মতো এঁটে যাবে, তাই না? তাকিয়েই বলে, না কিছু বলিনি, চলো পুকুর থেকে অজু করে আসবে। এই বলে উঠে দাঁড়িয়ে লুঙ্গির গিট্টু একটু ফস হয়ে গিয়েছিল, সতর্ক কারণে গিট্টুটা ঠিক করতে করতে টর্চ লাইট নিয়ে নিতে যায় টেবিলের দিকে। নাঝা বিছানার কোণ থেকে নিজের হেজাবটা গায়ে জড়িয়ে ওপরে ওড়না জড়িয়ে নেয়। নাঝার হিজাব পরে নিল। এখন নিশিবেলা বলতে গেল, আর এই সময় সাবধানে থাকতে হয়, তাই সতর্ক হয়ে নিজেকে সম্পূর্ণ ঢেকে নিল। ওড়না জড়িয়ে নিয়ে তরঙ্গিত পায়ে সামনে এক কদম ফেলে মুখ তুলে চঞ্চল চোখে তৌসিরের দিকে তাকালো। যদিও ইচ্ছে করে তাকায়নি, এমনি পড়ে যায় চোখ। নাঝা দেখে তৌসির আগ থেকে ওর দিকে চোখের পলক না ফেলে আনমনা চাহনি নিয়ে নির্নিমেষ তাকিয়ে আছে। আসলে নাঝা ওড়নাটা পরছিল সেটাই দেখছিল। নাঝাকে নিজের দিকে তাকাতে দেখে ধ্যান থেকে এক জটকায় ফিরে সে দ্বিধাগ্রস্ত মনজ্ঞতায় বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ চলো। চলো বলে আর এক পা দাঁড়িয়ে থাকে না, উচ্ছল হয়ে সামনের দিকে অগ্রসর হয়। নাঝাও ওর পেছন পেছন যায়। নিচে এসে সদর দরজায় তালা খুলে তৌসির টর্চ জ্বালিয়ে নাঝাকে বলে, তুমি একটু খাড়াও, আমি দেখি কোনো সুটুর আছে নাকি, লাইট মাইরে পরে বের হইব। এই আদেশ দিয়ে সদর দরজা থেকে সামনে পা রেখে আশপাশে লাইট মেরে ভালো করে দেখে নেয় কেউ আছে কিনা। না, কেউ নেই, থাকারও কথাও না। তৌসির জানে কেউ অত সাহস দেখাবে না, কিন্তু তাও একটু চেক করে নিল ওর বউ এই নিশিরাতে বের হয়েছে বলে কথা। তৌসির ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে নাঝার দিকে তাকায়। যদিও অন্ধকারে ওকে স্পষ্ট দেখতে পায় না, কিন্তু অবয়ব চোখে আটকায়। তৌসির বলে, তালুকদার মাইয়া, দোয়া দৌড়ো যা যা পারো তা পইরা পা রাখো বাইরে, না পড়লে মাগির পোলা জিনরা তোমার আবার যাইতা ধরবো। এমন কথায় নাঝার ভেতরের মর্মন্তেও ক্রোধের সঞ্চার হয়। তদুপরিও নাঝা কিছু বলে না, চুপচাপ আয়তুল কুরসি পরে বাড়ির বাইরে পা রাখে। সদর দরজাটা লাগে সামনে আগায়। তৌসির সামনে চরণ ফেলতে ফেলতে বলে ওঠে, তালুকদার মাইয়া, তুমি বিলাসিতাটা একটু কমাও। আকস্মিক এমন কথায় নাঝা মনে মনে তীব্রভাবে কৌপিন্য জমে। আর জমারিত কথা, এমন লাগামহীন কথা শুনে কেউ কি ঠিক থাকে? নাঝা খানিকটা কঠিন বিষাদময় ধ্বনিতে বলে, আমি কি বিলাসিতা করেছি? এত বড় কথা বলছেন আপনি? তৌসির ওর কথায় কিঞ্চিত হেসে পেছনে তাকে ওর দিকে এক পলক চোখ বুলায়, তারপর সামনের দৃষ্টি স্থির করে বলে, এই যে প্রতিদিন নয় নয় ড্রেস পরো, মানলাম নয় বইয়ের লাইগা একটু একটু নতুন কাপড় পরবা, তাই বলে সব পরে নিবা? এক বছরের জন্য 2টা না হলে 4টা ড্রেস বের করিও, বাকিগুলো রাইখে দিও। অযথা পরে পরে নতুন কাপড় নষ্ট করে কি করবা? তৌসিরের কথাগুলো নাঝার কানে যায়, তবে আজ রাগ হয় না ওর। এটা তো নতুন কিছু না। নাঝা তৃপ্ত কঠোর ব্যঞ্জনায় বলে, আমি এক ড্রেস মাসে 2বার পরি না, আর আপনি বছরে 4টা বলছেন? দুঃখিত, অসম্ভব তা আমার পক্ষে। আহা, তুমি বুঝতেছো না গো কৈতরি, এই যে নয় নয় ড্রেস পরো, এগুলোর দাম এক একটা বাংলাদেশি টাকায় 6-7 হাজার। ফুফু চাচারা তো লন্ডন থেকে আমদানি দিয়ে দেয়, এর জন্য কত বুঝতেছ না। একটু আয় করতে শিখো।
নাঝা তৌসিরের কথার উত্তরে ঘাটতারামি করে ধারণ করে। আমি বিলাসিতা ত্যাগ করে আপনার মতো কিপটামো করতে পারবো না। তৌসিরের প্রখর রাগ হয়, শান্ত মেজাজে হঠাৎ তীব্র ক্রোধের বিস্ফোরণ ঘটে। সামনে আগাতে আগাতে অনমনীয় স্বরে নাঝার কথার বিপরীতে বলে, আমনের ঘরে খাম্বানি, আমার লগে ঘর করতে যদি হয় তাহলে আয় করতে শিখো, নয়তো বাপের বাড়ির সোজা দৌড়াও। নাঝা তৌসিরের কথায় নাক মুখ কুচকে চাপার আগে মোড়া সুরে বলে। বউ একটা কাপড় চাইলে মানুষ বউকে 10টা কিনে দেয়, আর আপনি ছি। তৌসির নাঝারেই উদাহরণ দেখে মিটিমিটি হেসে তাচ্ছিল্যের সুরেই বলে, আমি অ্যালন মাস্কের ভাই বেলুন মাস্ক না যে বউ একটা করলে 10টা কিনা দেবো, একটাও দিব কিনা সন্দেহ আছে। নাঝা তৌসিরের এই উত্তরে অত্যুচ্ছ বিরক্ত হয়ে বলে, ছি, কত ছোট লোক আপনি। এত কিপটামো করে কি হবে এই 2 দিনের জীবনে? তৌসির ওর কথায় আলতো হেসে মিঠা সুরে শোধায়। এত বিলাসিতা করে কি হবে এই 2 দিনের রজনীতে? নাঝা আর কথা বাড়ায় না। এতক্ষণে ওরা পুকুরে চলে এসেছে। নাঝা চুপচাপ নামতে থাকে পুকুরের সিঁড়ি বেয়ে। তৌসির আওয়াজ দিয়ে বলে, দেখো সাপটাপ থাকতে পারে। এই বলে নিজেও নেমে যায়। নাঝা মিসওয়াক করে অজু করে নেয়। তৌসির আশেপাশে লাইট দিয়ে দেখে পানিতে মাছ চোখে পড়ে কিনা, কিন্তু না, বড় মাছ চোখে পড়ল না। নাঝা অজু শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, চলুন। তৌসির নাঝার কথায় ওর দিকে সরু চোখে চোখ নামিয়ে তাকিয়ে বলে, তুমি 5 মিনিট খাড়াও, আমি এটা ডুব দিয়ে আলোই, ঘাইমে গেছি।